একটা রুমে রাখা হলো 1.5 ঘন্টা। রিমান্ডে আমার উপর যে অত্যাচার হয়েছে সেটার কথা আমি এখন ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে সেই স্মৃতিগুলো এত পীড়াদায়ক, এই প্রশ্নগুলা এত অপমানজনক এবং অনেক ক্ষেত্রে অনেকাংশে নোংরা। দেখছেন বাংলাদেশ সেনাবাহিনী, যে সেনাবাহিনী কিন্তু মানুষের কাছে অনেক বিশ্বস্ত। 5 দিন আমাকে র্যাপিড কোয়ার্টারে আটকে রাখা হয়। উনি আমাকে চোখ বেঁধে মাইক্রোতে করে কোনো একটা জায়গায় নিয়ে যান। তারা তো ভালো আচরণ করতে জানে না, খারাপ আচরণই করেছে। দর্শক বন্ধুরা, গরিবের কথা বাসি হলো, ফলে এমন কিছু বক্তব্য আজকে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। দেশের সবচাইতে প্রভাবশালী ব্যক্তি আইনজীবী অর্থাৎ আইন প্রয়োগকারী ডিবি হারুন, ওনার কিছু গোপন তথ্য সব কিছু প্রকাশ করলেন আজকের এই ভিডিওতে। দুইজন ডাক্তার সাবরিনা এবং ডাক্তার ঈশিতা, এই দুইজন ডক্টর, তারা দেখতে সুন্দর এবং কচিকাঁচা, সেই সূত্র ধরেই ডিবি হারুন সহ্য করতে পারে নাই। ডিবি হারুনের যখন কামড় উঠে গেছিল, ডিবি হারুন তখন এদেরকে ছলে বলে কৌশলে ধরে এনে তাদেরকে যেভাবে নির্যাতন করা হয়, যে বর্ণনা ডক্টর সাবরিনা দিয়েছেন, এই বক্তব্য শুনলে প্রত্যেকটা মানুষের অন্তরটা ফেটে যায়। এমন পশু ছিলেন যে আইনের আড়ালে, আইনের রক্ষক হয়ে নিজে এই সমস্ত কার্যকলাপগুলো করতেন, যা সবার চক্ষু আড়ালে সেই ডিবি অফিসের আয়না ঘরে নিয়েই। চলুন আমরা ডাক্তার সাবরিনার কাছে চলে যাই। একটা রুমে রাখা হলো 1.5 ঘন্টা। রিমান্ডে আমার উপর যে অত্যাচার হয়েছে সেটার কথা আমি এখন ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে সেই স্মৃতিগুলো এত পীড়াদায়ক, এই প্রশ্নগুলা এত অপমানজনক এবং অনেক ক্ষেত্রে অনেকাংশে নোংরা। আমি জানি না যে ডিবি হারুন সাহেবের সাথে আমার কোন কি শত্রুতা। উনি আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালেন। তা আমি তো সুন্দরভাবে চলে গেলাম, দরদর করে চলে গেলাম, কারণ আমি তো জানি আমি কোনো অপরাধ করিনি, যে আমি পরিবর্তিত হয়ে আমি লুঙ্গি পরে বা বোরখা পরে পালিয়ে যাবো। আমি তো আমার কোনো অপরাধ করিনি যে আমাকে পালাতে হবে। তো যাই হোক, আমাকে বললো জিজ্ঞাসাবাদ করা হবে। তো জিজ্ঞাসাবাদ করার জন্য একটা রুমে রাখা হলো 1.5 ঘন্টা। কিন্তু উনি আমাকে কোনো জিজ্ঞাসাবাদই করেননি। শুধু 2টা প্রশ্ন উনি পুরো সময় আমাকে করেছিলেন। একটা হচ্ছে যে আপনি কোন মেডিকেল কলেজ, আপনি কততম বিসিএস। তো এই 2টি প্রশ্নের ভিত্তিতে উনি আমাকে কিভাবে গ্রেফতার করলেন, এই 2টা প্রশ্নে উনি কি সন্দেহজনক পেলেন, কি উত্তর পেলেন যে উনি আমাকে এই মামলায় গ্রেফতার করলেন। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে যে এটা একটা সরকারি চাকরিজীবীদের নিয়মই আছে, তাদেরকে যখন গ্রেফতার করা হবে তখন অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে। তখনকার যে ডিরেক্টর স্যার ছিলেন এনআইসিবিডি, তার কোনো অনুমতি নেওয়া হয়নি। তারপরে উনি আমাকে গ্রেফতার দেখালেন এবং যে তৎকালীন যে স্বাস্থ্য মন্ত্রণালয়, সেখান থেকে বলা হলো যে আমি এখানকার রেজিস্টার কার্ডিয়াক সার্জারি থাকা অবস্থায় আমি আরেকটা প্রাইভেট প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলাম, এজন্য আমাকে বরখাস্ত করা হলো। কিন্তু আমি যে চেয়ারম্যান ছিলাম সেটা কোনো কাগজই নাই। তাহলে উনি বিভাগীয় তদন্ত না করে উনি কিভাবে এত বড় একটা কথা বলে আমাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারেন? তো পুরো ব্যাপারটা একটা সাজানো ছিল, একটা চক্রান্ত ছিল, ষড়যন্ত্র ছিল। এবং আমরা এখন বুঝতে পারছি, তখন তো সাধারণ মানুষ বুঝতে পারেনি, এখন মানুষ বুঝতে পারছে যে ওই আমলে কত মিথ্যা মামলার শিকার মানুষ হয়েছে। রিমান্ডে আমার উপর যে অত্যাচার হয়েছে সেটার কথা আমি এখন ভাষায় প্রকাশ করতে পারবো না, আর আমি এগুলো বলতেও চাই না। হ্যাঁ, এটা এত একটা ভয়ঙ্কর পীড়াদায়ক স্মৃতি। এবং এই একটা মামলায় আমাকে 7 দিন রিমান্ডে রাখা হয়েছে, 7 দিন। বারবার করে রিমান্ড চাওয়া হয়েছে, রিমান্ড চাওয়া হয়েছে। এবং আমি আসলে যারা রিমান্ডে কোনো সময় গিয়েছেন তারাই বলতে পারবেন যে রিমান্ডটা কত দূর ভয়াবহ, বিশেষ করে একটা নারীর জন্য। হ্যাঁ, আসলে আমি বলতে চাইছি যে ওই সময়টুকু স্মৃতি, সেই স্মৃতিগুলো এত পীড়াদায়ক, এই প্রশ্নগুলা এত অপমানজনক এবং অনেক ক্ষেত্রে অনেকাংশে নোংরা। সেগুলা কথা আমি এখন সর্বসমক্ষে বলতেও চাই না, বা এগুলা কথা আমার ব্যক্তিত্ব বা আমার অবস্থানের জন্য বা আমার পরিবারের জন্য এটা
আমি মনে করি যে এটা সুখকর না। এই জন্য আমি এগুলা বিষয়ে কিছু বলতে চাই না। তবে এটা জানি যে ওনারা খুব ভালো মতনই জানতেন, খুবই ভালো মতন জানতেন যে আমি এটা করি নাই। ওনারা জেনে শুনে মানে সবকিছু জানতেন, জেনে শুনে এই নাটকটা সাজিয়েছিলেন। একটা বিষয় তো বুঝি নাই, একটা ঘরে আটকে রাখা হতো, সারাক্ষণ উপরে মানে অনেক হাই পাওয়ারে বাল্ব জ্বলতো, চারটা চোখের উপরে, কোনো ঘুমানোর কোনো বিষয় ছিল না, মহিলা পুলিশরা ঘিরে রাখতো। তো ওটা আয়না ঘর না কি ঘর এটা তো আমি বলতে পারবো না। তার কোনো ব্যবস্থা নাই, না শোয়ার কোনো ব্যবস্থা নাই। ওখানে একটা শক্ত কাঠের চেয়ার দেওয়া ছিল এবং উপরে হচ্ছে যে মানে চারটা অনেক হাই পাওয়ারেরই মানে মানে কোনো ঘুমের ওখানে কোনো ব্যবস্থা নেই, শোয়ার ওখানে কোনো ব্যবস্থা নেই। একটা কাঠের চেয়ার ছিল। তো আমি জানি না ওটা কিভাবে, ছোট্ট একটা ঘর, তো ওটাকে কি বলা হবে আমি জানি না, কিন্তু ওখানে আমাকে একলা রাখা হয়েছিল। কোনো বিন্দু মাত্র মিল ছিল না, ওই প্রশ্নগুলোর সাথেও মিল ছিল না, কোনো উত্তরগুলোর সাথেও মিল ছিল না। যেমন ধরেন আমাকে যখন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো, তখন আমি বললাম যে মাত্র দুটো মানে 1.5 ঘন্টা রাখার পরে দুটো প্রশ্ন উনি আমাকে করেছেন যে আমি কোন মেডিকেল কলেজ, আমি কততম বিসিএস, এবং তার ভিত্তিতে নাকি উনি বুঝে গেছেন এই মামলায় আমার সম্পৃক্ততা আছে। তাহলে বুঝতেই পারছেন যে কি। এবং আরেকটা ব্যাপার আমি বলবো যে আমি জানি না যে ওরা কি শত্রুতা। উনি যখন আমার বইমেলায় বইটা নিয়ে আলোচনা হচ্ছে বা বইটা ব্যাপক পরিচিতি পেয়েছে, তখন উনি আমার বইটা বন্ধ করার জন্য চেষ্টা করেছেন যে সে এত বেশি বাড়াবাড়ি করছে, তাকে আবার জেলে ঢুকিয়ে দেওয়া হবে। তারপর হচ্ছে যে আমি জেল সংক্রান্ত যা বলেছি উনি বলেছেন যে সাবিনা ভাইরাল হওয়ার জন্য বলছে। তো আমি ভাইরাল হয়ে কি করব? এটা সত্য না। তবে আগে মানে দর্শক, ইতিমধ্যে আপনারা ডক্টর সাবরিনের কথাগুলো শুনেছেন। তার কথার ভিতরে অনেক কিছু কথাই জমা হয়ে আছে যেগুলা প্রকাশ করতে পারছে না, কেননা অন্তরঙ্গভাবে নয়, এগুলো জোরপূর্বক যখন এই আয়নাঘরে তাদেরকে নিয়ে এই সমস্ত কার্যকলাপ করেছিলেন তখন ওরা ছিল নিরুপায়, তাই কিছুই প্রকাশ করতে পারেন নাই ডিবি হারুনের বিরুদ্ধে। কিন্তু যখনই আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালায় তখন একে একে সব কিছু সামনে চলে আসে। তবু এই কিছুর মূল কাহিনী হচ্ছে এই ডিবি হারুন। কিন্তু কোথায় সেই ডিবি হারুন যে মানুষের চোখ খোলালে ডিবির আয়নাঘরে সুন্দরী কচি মেয়েদেরকে নিয়ে নিজে ভোগ বিলাসে মত্ত হতেন, দেশের চিন্তা না করে দেশের জনগণকে মেরে উনি পদ হাসিল করতেন। সেই ব্যক্তি ডিবি হারুন। তারই এই তথ্য শুধু ডক্টর সাবরিনা নয়, এখানে আরও ডজনখানিক ডক্টর রয়েছে। আমি শুধুমাত্র 2 জন ডক্টর নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি এবং তাদের কিছু ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাতে চলেছি। চলুন আমরা ডক্টর ইশিতাকে কিভাবে নিয়ে যে নির্যাতন করে একটু। 5 দিন আমাকে র্যাব হেডকোয়ার্টারে আটকে রাখা হয়। উনি আমাকে চোখ বেঁধে মাইক্রোতে করে কোনো একটা জায়গায় নিয়ে যান। তারা তো ভালো আচরণ করতে জানে না, খারাপ আচরণই করেছে। 2021-এর 28শে জুলাই আমাকে আমার বাসা থেকে র্যাব হেডকোয়ার্টারের স্কোয়াড্রন লিডার আলী আশরাফ বাসা থেকে নিয়ে যান। বাসা থেকে নিয়ে যাওয়ার পর 5 দিন আমাকে র্যাব হেডকোয়ার্টারে আটকে রাখা হয়। তো 5 দিন আটকে রাখার পর 6 ডেতে র্যাব হেডকোয়ার্টার থেকে আবার র্যাব 4-এ পাঠানো হয়। র্যাব 4-এ অ্যাডিশনাল এসপি মোহাম্মদ আখতারুজ্জামান, উনি তখন সিনিয়র এসপি ছিলেন। উনি আমাকে চোখ বেঁধে মাইক্রোতে করে কোনো একটা জায়গায় নিয়ে যান। পরে আমি জানতে পারি ওটা মিরপুর 1। তো ওখানে নিয়ে গিয়ে উনি মাদক সহ আমাকে ভিডিও করেন। আর এরপর আবার আমাকে র্যাব হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। ওখানে গিয়ে আগেই বডি মেজারমেন্ট নিয়ে রেখেছিল ওরা যখন বাসা থেকে নিয়ে গেল। তো এরপর তারা নিজেরাই মানে তৈরি করেছে যেটা ইউনিফর্ম, আর তাদের তৈরি আরও কিছু ড্রেস ছিল, ব্লেজার, শুজ, এগুলো পরায় এবং এগুলো পরিয়ে ছবি তোলে। এগুলো পরে ভিডিও ছবি এগুলো তোলার পর তারপর 1 আগস্ট 2021 তারপর বিকেলে কাউরান বাজার এক মিডিয়া সেন্টারে নিয়ে গিয়ে প্রেস ব্রিফিং করে কমান্ডার খন্দকার আলম, যে ওই দিনই সকালবেলা আমাকে মাদক সহ এবং সব পেপারস যা যা ছিল সব কিছু নিয়ে আমি মিরপুর 1-এ ছিলাম মাদক পাচারকারী দলের সাথে। মানে আমাকে প্রেজেন্ট করা হয়েছে মাদক ব্যবসায়ী, তারপর ওখান থেকে অ্যারেস্ট করা হয়েছে 6 ডেতে। ওই দিনই মানে অ্যারেস্ট করে প্রেজেন্ট করা হয়েছে। তারপর 3টা অভিযোগ তো আমি মাদক ব্যবসায়ী, প্রতারক, জালিয়াত।
ট্রাইব্যুনালের কাছে আপনার এক্সপেকটেশন না অভিযোগটা কার বিরুদ্ধে করেছেন একটু বলুন। অভিযোগ করেছি স্কোয়াড্রন লিডার আলী আশরাফ, আইটি স্পেশালিস্ট রাকিব, অ্যাডিশনাল এসপি মোহাম্মদ আখতারুজ্জামান। দেখেন আমার তো ওই 5 দিন আমার তো মানে চোখ বন্ধ ছিল হেডকোয়ার্টারে যখন ছিলাম। তো আমার সামনে তারা যখন কথা বলেছে, ফার্স্ট নাইটটাই আমার চোখ ওপেন ছিল, আর পর সেকেন্ড দিন থেকে আমার চোখ টোক সব বাঁধা ছিল। তো আমাকে বারবার এই রুম শিফট করা হয়েছে, বিভিন্ন অফিসাররা ছিলেন, কথা বলেছেন। তো আমি এর মাঝখানে আলী আশরাফ, রাকিব আর মানে রাজীব, উনাদের 3 জনকে আইডেন্টিফাই করতে পেরেছি, সবাইকে না। আর যখন আমার সামনে আমাকে চোখ বেঁধে তারা বিভিন্ন কথাবার্তা বলছিল, তো তখন তো তাদের কনভারসেশনে আমি যেটা বুঝেছি, এবং আমার সামনে তারা লাউড স্পিকার অন করে ফোনে কথা বলছিল, সেটা হচ্ছে এয়ারফোর্সের পিকেবি বেসের কোনো অফিসারের সাথে। সেটা হচ্ছে আমি এমবিবিএস পাস করার পর কিছুদিন ওখানে মেডিকেল অফিসার হিসেবে ছিলাম, যেটা কিনা তারা 2021-এর প্রেস ব্রিফিংয়ে একটা জিনিস উল্লেখ করেছে যে আমি একটা সরকারি সংস্থায় কর্মরত ছিলাম, ওখানে অনৈতিক কাজের জন্য আমাকে নাকি ডিসমিস করা হয়, যেটা সম্পূর্ণ মিথ্যা। আমি কিন্তু নিজেই চাকরি ছেড়ে দিয়ে আসছিলাম, কারণ এনভায়রনমেন্ট ওখানে ভালো ছিল না, আর তাদের নেচার ক্যারেক্টার আমার কাছে ঠিক মনে হয়নি, ওখানে অ্যাডজাস্ট করা আমার পক্ষে সম্ভব ছিল না। প্লাস আমার পোস্ট গ্রাজুয়েশন করতে হবে, আমি বাইরে চলে যাবো, লাইসেন্সিং পরীক্ষা দিব, অনেক প্রেশার আমার জীবনে। আমি চলে আসি। না ওই 5 দিন আপনার সাথে কোনো খারাপ আচরণ করা হয়েছে? তারা তো ভালো আচরণ করতে জানে না, খারাপ আচরণই করেছে, অবশ্যই খারাপ আচরণ করেছে। তখন আমি একটা মানে আমার অপারেশনের পরবর্তী স্টেজ, আমি একটা পোস্ট অপারেটিভ পেশেন্ট ছিলাম, এসিএলটির রিকনস্ট্রাকশন সার্জারি হয়েছে। তো যখন আমি বললাম যে না আমি একটা পোস্ট অপারেটিভ পেশেন্ট, আমি কিন্তু তখন সিঙ্গেল ক্রাচ ইউজ করে হাঁটতাম, তো আমাকে কাজটাও নিতে দেওয়া হয়নি। তো এবং যখন আমি বললাম যে আমার এই অপারেশন হয়েছে, এই সার্জারি, তখন আলী আশরাফ আমাকে বলেছেন বাংলায় কম যায় না। এটা যদি হয় একজন স্কোয়াড্রন লিডারের ল্যাঙ্গুয়েজ, তাহলে তাদের বিহেভিয়ার কি হতে পারে? সব প্রশ্নের উত্তর কি দিতে হবে? সালাম দিয়ে কিন্তু কথা বলছেন। আমি অত্যন্ত দুঃখিত, এই এলাকায় এই রাস্তায় প্রবেশ করা নিষেধ। আপনি সামনে যান, নয় ব্যাকে। আপনাদের জন্য এখানে আমরা দাঁড়িয়ে আছি, প্লিজ আপনি সোজা যান বা এই সাইডে যান, এই রাস্তাতে আপনি ইউজ করতে পারবেন। দেখছেন বাংলাদেশ সেনাবাহিনী, যে সেনাবাহিনী কিন্তু মানুষের কাছে অনেক বিশ্বস্ত এবং তাদেরকে অনেক সম্মান করে। আজকে হয়তো জানেন যে কোটা আন্দোলনকে ঘিরে কিন্তু সারা দেশে কিন্তু বেশ উত্তাল এবং উত্তেজনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি গুলশানের যে আমেরিকান অ্যাম্বাসি রয়েছে সেখানে। দেখছেন যে এই এলাকাতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী রাস্তায় নেমেছেন। আপনারা জানেন যে বাংলাদেশে জরুরি অবস্থা জারি হওয়ার পর থেকেই তাদের কিন্তু এই অভিযান এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা টহল দিচ্ছেন এবং দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা নিয়ে তারা কাজ করছেন। আপনারা দেখছেন তাদের কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু যারা সৈনিক রয়েছেন তারা কিন্তু দেখছেন কতটা বিচক্ষণতার সাথে কিন্তু তাদের দায়িত্ব কিন্তু তারা পালন করছেন। আমরা যদি দেখাই, তারা দেখছেন পজিশনে কিন্তু তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের যেভাবে তাদেরকে দায়িত্বে রেখেছেন, তারা কিন্তু সেভাবে প্রস্তুতি নিয়ে কিন্তু তারা দেখছেন এখানে দাঁড়িয়ে রয়েছেন তাদের জায়গা নিয়ে, তাদের অবস্থান নিয়ে। এবং প্রতিটি গাড়ি যখন গুলশানের 2-এর দিকে ঢুকতে যায় তখনই কিন্তু তাদেরকে কঠোর চেকিংয়ের মাধ্যমে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা কিন্তু ছাড়ছে এবং দেখছে। আমরা দেখানোর চেষ্টা করছি, দেখছেন প্রতিটি গাড়িতে কিন্তু ঘুরে ঘুরে এবং তাদের সাথে কথা বলে পরিচয় জেনে যদি তাদেরকে ইমার্জেন্সি মনে করেন তখন কিন্তু তাদেরকে ছাড়ছেন। এবং প্রতিটি যারা এখানে হেঁটে যাচ্ছেন তারা কিন্তু জিজ্ঞাসার মাধ্যমে তাদেরকে জিজ্ঞাসা করছে। এবং আপনারা জানেন যে কোটা আন্দোলনকে ঘিরে কিন্তু পুরো সারা দেশে আপনারা যেমনটি নরসিংদী বা সম্ভবত সেই জায়গাগুলোতে কিন্তু দেখছে যে একটা জেল ভেঙে কিন্তু অনেক আসামি বের করে নিয়ে গেছে। আসলে খুব ভীতিকর অবস্থা বিরাজ করে সারা দেশে এবং জরুরি অবস্থা জারি করা হয়েছে গতকাল রাতে। আপনারা দেখছেন যে শত শত বিজিবি প্লাটুন সাথে কিন্তু যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আপনারা কিন্তু সেনাবাহিনীদেরকে যেভাবে সম্মান করেন এবং তাদেরকে রেসপেক্ট করেন, তারা কিন্তু বারবার বলছেন যে তাদের যে কমান্ড দেওয়া হয়েছে সেই কমান্ড কিন্তু তারা ফলো করে কিন্তু তারা দেখছেন ডিউটি করছেন। এবং টিভি পুরো আবুল হোটেল রয়েছে, যে উত্তরার যে রাস্তা রয়েছে, বাড্ডার যে রাস্তা রয়েছে, সেই রাস্তায় ঘিরে
সেই রাস্তা ঘিরে কিন্তু দেখতে পাচ্ছি যে রাস্তার যে চিত্র পুরো নৈরাজ্য পুরো ভাঙচুর করে লণ্ডভণ্ড হয়ে গেছে, যে স্বাভাবিক যে পরিস্থিতিটি আমরা সেটি কিন্তু দেখছি এবং তারই সাথে